আসসালামু আলাইকুম। আমার নাম আসফিয়া আলম রোদেলা। আমার ইন্ডেক্স হচ্ছে 4181। আজকে আমি আমাদের বাংলাদেশের সৌন্দর্যের ব্যাপারে কিছু কথা বলবো। ফার্স্ট অফ অল আমি আমার টিচারকে ধন্যবাদ দিব যে আমাকে একটা বলার চান্স দেওয়ার জন্য। আসলে আমাদের দেশ ছোট, কিন্তু আমাদের দেশ অনেক সুন্দর। আমাদের দেশে রয়েছে সবুজ গাছপালা, নদী-নালা, পাহাড় ও বনভূমি। তাই আমাদের দেশকে সৌন্দর্যের স্বর্গও বলা হয়। আমাদের দেশে সব এলাকায় কিছু না কিছু নদী রয়েছে, তাই আমাদের দেশকে নদীমাতৃকও বলা হয়। আমাদের দেশে সবথেকে বৃহত্তম সাগর রয়েছে, যেটি অবস্থিত কক্সবাজারে, এবং আমাদের দেশে রয়েছে সমুদ্রকন্যা, যেটি কুয়াকাটায় অবস্থিত। এছাড়াও আমাদের দেশে রয়েছে যমুনা, পদ্মা, মেঘনা ইত্যাদি। আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেমন সিলেটের চা বাগান, রাঙামাটির কাপ্তাই লেক এবং বান্দরবনের পাহাড়। এগুলো আমাদের দেশকে আরও সুন্দর করে তোলে। সব মিলিয়ে আমাদের দেশ অনেক সুন্দর। আমাদের দেশ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, এবং আমাদের উচিত এই দেশকে রক্ষা করা, আর আমাদের যেন উচিত এই দেশকে সুন্দর রাখা, যেন ভবিষ্যতে আমরা উপভোগ করতে পারি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অল ফর লিসনিং টু মি। আসসালামু আলাইকুম। আমার নাম মাহিয়া জামান রোদসী। আমি মিরপুর ক্যাডেট কোচিংয়ের আবাসিকের একজন অধ্যয়নরত শিক্ষার্থী। আজ আমাকে এখানে উপস্থাপনা করার সুযোগ প্রদানের জন্য শ্রদ্ধেয় শিক্ষকগণকে ধন্যবাদ। আজ আমার আলোচনার বিষয় হচ্ছে আমার ফুল বাগান। সবারই কোনো না কোনো প্রিয় কিছু থাকে, আমারও তেমন আমার একটি প্রিয় ফুল বাগান রয়েছে। আমার ফুল বাগানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, যেমন গোলাপ, গাঁদা, শিউলি ইত্যাদি। আমার মন খারাপ হলে আমি আমার ফুল বাগানে ওখানে গিয়ে বসে থাকি। সেখানে গেলে আমার মন আনন্দে ভরে যায়। আমি আমার ফুল বাগানের নিয়মিত যত্ন নিই। আমি আমার ফুল বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতা খেয়াল রাখি। আমি আমার ফুল বাগানে নিয়মিত পানি দিই। এছাড়াও আমার ফুল বাগান খুবই সুন্দর এবং বড়, এটি দেখতেও খুবই সুন্দর। আজ আমার আলোচনার বিষয় এতটুকুই। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং আমার সহপাঠীবৃন্দ, সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ এখানে আমাকে এখন উপস্থাপনা করার জন্য সম্মানীয় শিক্ষক মণ্ডলী এবং শিক্ষা প্রতিষ্ঠানকে ধন্যবাদ। আজকে আমার নাম তাসফিয়া, তো আমার ইন্ডেক্স 4099। আজকে আমার আলোচনার বিষয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। সজলা সফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ একটি ছোট দেশ হলেও আমাদের উপহার দিয়েছে। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রথমে রয়েছে গ্রীষ্মকাল। গ্রীষ্মে মাঠ ঘাট শুকিয়ে খা করে। গ্রীষ্মের পরে আসে বর্ষায় নদী নালা খাল বিল পানিতে থই করে। বর্ষার পরে আসে শরৎকাল। শরতে নীল আকাশ এবং কাশফুল। শরতের পরে আসে হেমন্তে কৃষকের ঘরে আসে সোনালি ধান। তারপরে আসে শীতকাল। শীতের সকাল হচ্ছে সবচেয়ে সুন্দর, কুয়াশা ভরা সকাল। শীতের পরে আসে বসন্তের আগমনে চারপাশে ফুল ফোটে, আমের গাছে মুকুল আসে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে কবি বলেছেন, এমনই দেশটি কোথাও পাবে নাকো তুমি, সে যে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি। আমার আলোচনার বিষয় আজকে এটুকুই। আসসালামু আলাইকুম। সবাইকে আমি জারিন তাসনিম 263997 এমসিসিকে অসংখ্য ধন্যবাদ আমাকে উপস্থাপনার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমার উপস্থাপনার বিষয়টি হচ্ছে আমার গ্রামের নাম খানজাহানপুর। এটি খুলনা বিভাগের খুলনা জেলার ফুলতলা উপজেলায় অবস্থিত। আমার গ্রামে গাছপালায় ভরপুর। আমার গ্রামের বাড়ির ঠিক পিছন দিকে একটি নদী আছে। সেই নদীর নাম ভৈরব নদী। সেই নদীর ঘাটে প্রতি সোম ও মঙ্গলবার মেলা বসে এবং বাজার বসে। ছেলেমেয়েরা
ছেলেমেয়েরা বিকাল হওয়ার আগ থেকেই আমার বাড়ির পাশে মাঠে খেলতে যায়। আমিও মাঝে মাঝে সেখানে খেলতে যাই। আর আমার গ্রামের অধিকাংশ বাড়ি টিনের তৈরি, আবার অনেক বাড়ি পাকাও। আমার গ্রামে যখন ঝড় হয় তখন গ্রামের দৃশ্যটা বেশ সুন্দর লাগে। ছেলেমেয়েরা মাঠে বেশ মজায় ভরপুর থাকে, অনেকে সব বড় বড় ছেলেরা ফুটবল খেলায় মেতে থাকে। ধন্যবাদ সবাইকে আমার উপস্থাপনা মনোযোগ দিয়ে শোনার জন্য। প্রকৃতি যখন তার সবুজ রং মেলে ধরে তখন যে ছবির কথা মনে পড়ে তার নাম বাংলাদেশ। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীরা, সবাইকে আমার আন্তরিক ও শুভেচ্ছা। আজকে আমার উপস্থাপনা শুরু করার আগে আমি আমার পরিচয় দিতে চাই। আমার নাম জান্নাতুন নাহিমা, আমার ইন্ডেক্স 264206। আমার বিষয়টি হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে প্রকৃতি খুব কাছ থেকে অনুভব করা যায়। কুয়াশায় ঢাকা আবহাওয়া, নীল আকাশ এবং সবুজ মাঠ সব কিছু মিলে যেন একটি জীবন্ত ছবি। আমাদের বাংলাদেশের গ্রাম তাছাড়াও খুব দৃশ্যময় এবং সুন্দর। বাংলাদেশে রয়েছে পৃথিবীর সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। তাছাড়াও বাংলাদেশ রয়েছে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। বাংলাদেশে তাছাড়াও অনেক খনিজ সম্পদ পাওয়া গেছে। ধন্যবাদ সবাইকে আমার উপস্থাপনাটি শোনার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম জুয়াইরিয়া মুঞ্জয় নক্ষত্র। আমি এমসিসির একজন শিক্ষার্থী। আমার ব্যাচ হলো E1 এবং আমার গ্রুপ হলো সিলভার। আমার ইন্ডেক্স হলো 264023। আজকে আমার আলোচ্য বিষয় হলো বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু প্রকৃতির দিক দিয়ে অন্যতম সুন্দর দেশ। বাংলাদেশের নদী, নালা, পাহাড়, পর্বত ও বনভূমি এই দেশটিকে করেছে অনন্য। বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এই দেশের প্রধান নদীসমূহ হলো পদ্মা, মেঘনা ও যমুনা। সুন্দরবন বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে বাস করে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। কক্সবাজার বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত। এখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসে। এখানে সূর্যাস্তের সময়কার দৃশ্য দেখতে খুবই সুন্দর। তারপর বাংলাদেশের পার্বত্য অঞ্চল খুবই মনোরম। এখানকার প্রধান এলাকাগুলো হলো সিলেট, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও পার্বত্য চট্টগ্রাম। এখানকার পাহাড়, ঝর্ণা ও সবুজ বনভূমি আছে যা দেখতে খুবই সুন্দর। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য আমাদের গর্ব এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা আমাদের দায়িত্ব। আমি আশা করি যে তোমরা আমার বক্তব্যটি বুঝতে সক্ষম হয়েছ। সকলকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক ও আমার উপস্থিত সকল ছাত্রীদের আসসালামু আলাইকুম। আজ আমি বাংলা বিষয়ে আমার বিদ্যালয়ের প্রাঙ্গণ সম্পর্কে উপস্থাপনা করতে চলেছি। আমার স্কুলের নাম ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি অ্যান্ড স্কুল। আমাদের স্কুলের প্রাঙ্গণটি খুবই সুন্দর এবং খুবই বড়। আমাদের প্রাঙ্গণের পাশে রয়েছে একটি বিশাল মাঠের চারপাশে গাছগাছালি দিয়ে ঘেরা। ফুলের গন্ধে মন মেতে ওঠে। এছাড়াও আমাদের মাঠের পাশে আরও একটি র্যাকেট খেলার মাঠ ও বিদ্যালয়ের পিছনে একটি ছোট খেলার মাঠ আছে। সেখানে আমরা খেলা করি। সেখানে মেয়েরা খেলা করে থাকে। আর সামনের মাঠ হলো প্রধান মাঠে আমাদের স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমাদের এই সব মিলিয়ে আমি আমার স্কুল প্রাঙ্গণকে খুব ভালোবাসি, কারণ আমাদের স্কুল প্রাঙ্গণটি সবুজে ঘেরা ও মনোরম, যা আমার মনকে ভরে দেয়। আজ আমি আমার উপস্থাপনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম শেরিন আফরা সুজান। আমি ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি সেমিনারি অ্যান্ড স্কুলের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার এমসিসি ইন্ডেক্স হলো 264211। আজকে আমি আমার
স্কুলের প্রাঙ্গণ বা ক্যাম্পাস সম্পর্কে ছোট্ট একটি বক্তব্য প্রদান করব। বক্তব্য প্রদান করার আগে আমি আমার শিক্ষককে ধন্যবাদ জানাতে চাই আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। প্রথমে আমি বলতে চাই যে আমাদের স্কুল প্রাঙ্গণে খুবই বড় বা আমাদের ক্যাম্পাসটি খুবই বড়। আমাদের ক্যাম্পাসে রয়েছে 2টি একাডেমিক ভবন, একটি প্রাইমারি বিল্ডিং, একটি হাই স্কুল বিল্ডিং। প্রাইমারি বিল্ডিংয়ে ক্লাস প্লে থেকে ক্লাস 5-এর স্টুডেন্টদের ক্লাস হয়, আর হাই স্কুলে ক্লাস 6 to 10-এর স্টুডেন্টদের ক্লাস হয়। এছাড়াও আমাদের স্কুলে রয়েছে একটি পার্ক, খেলার মাঠ, ভলিবল কোর্ট আর একটি 7-day অ্যাডভেন্টিস্ট চার্চ। আমাদের স্কুলের পার্কে রয়েছে আমাদের নিজস্ব ক্যান্টিনের পাশে রয়েছে অ্যাডভেন্টিস্ট ডেন্টাল, এবং অ্যাডভেন্টিস্ট ডেন্টালের পাশে রয়েছে গার্ডিয়ান শেডের পাশে বেতন কাউন্টার। আর এইটুকুই ছিল আমার ছোট বক্তব্য আমাদের ক্যাম্পাস সম্পর্কে। আশা করি আমার এই ছোট বক্তব্যটা আপনাদের ভালো লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম শাইলা সাবিন, আমি 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার ইন্ডেক্স 4076। বর্তমানে আমি মিরপুর ক্যাট কোচিংয়ে অধ্যয়নরত অবস্থায় আছি। তো আজকে এই পর্যায়ে আমাকে উপস্থাপনার সুযোগ প্রদানের জন্য আমি শিক্ষা প্রতিষ্ঠান ও সম্মানিত শিক্ষকগণদের ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আজকে আমার আলোচ্য বিষয় আমার গ্রামের বাড়ি। আমার গ্রামের বাড়ি রংপুর জেলার আনন্দপুর থানার শালটি গ্রামে অবস্থিত। আমি অবসর সময় আমার গ্রামের বাড়িতে ছুটি কাটাতেও বেড়াতে যাই। আমার গ্রামের বাড়ির আশেপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর। আমার গ্রামের বাড়ির একপাশে রয়েছে অসংখ্য খাল, বিল, নদীনালা ও পুকুর, যেখানে গ্রামের প্রায় 20% মানুষ মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। আমার গ্রামের বাড়ির আরেক পাশে রয়েছে বিস্তীর্ণ মাঠ, যেখানে ধান, গম, ভুট্টা, আলু ইত্যাদি উৎপাদন করা হয়ে থাকে। যেহেতু বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, সেই হিসেবে গ্রামের প্রায় 60% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকে। আমার গ্রামের বাড়ির আশেপাশের পরিবেশ অসংখ্য গাছপালা সমন্বয়ে গঠিত। যেহেতু আমার গ্রামের বাড়ির আশেপাশের মানুষজন অত্যন্ত আন্তরিক ও বিনয়ী, এজন্য আমি আমার গ্রামের বাড়িতে যেতে খুব পছন্দ করি ও ভালোবাসি। তো আজকে আমার উপস্থাপনা এই পর্যন্তই। আমার উপস্থাপনা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। I am Najia Harman Safi. I am a student of class 6. At present, I am a residential student of Mirpur Cadet Coaching. My index is 264193. Today I am going to tell about a small boy. Now let's start. Once there was a boy named Baiji. His mother was ill. One day he was studying by the side of his ailing mother's bed. All on a sudden, his mother woke up, raised her head and told her son to give her a glass of water. Bajit went to kitchen to bring a glass of water. He found the pitcher empty. He searched for water here and there, but in vain. Then he decided to fetch water from the nearby fountain. He picked up the pitcher and went to the fountain. He came back home filling the pitcher to the brim. Then he poured water into a glass and came to his mother. He found her mother. His mother was fast asleep again. He didn't want to disturb his mother, so he remained standing by the side of his ailing mother's bed. In the morning, when his mother woke up, she found her son standing by the side of her bed with a glass of water. She embraced her son with deep love and prayed to Allah for her son wholeheartedly. Thank you for listening to me patiently. Assalamu alaikum. My name is Jayan bin Mushfiq and my index is 3877. At first, I want to give thanks to my teacher for giving me a chance to come here. Today, my topic is a paragraph about a railway station. A railway station is a place where trains arrive and depart every day. It is a busy place. In a railway station, there are platforms, waiting rooms for the passengers. In a railway station, we see the passengers are waiting for trains, the vendors are selling food, newspaper, tea, and the porters are carrying luggages. In a railway station, everybody is busy because somebody have to go anywhere. A railway station is an important place to us because it helps us to go anywhere and transport anywhere. It helps us to transport anywhere very fast.
it is very good for, it is very important for the poor peoples. Sometimes we see that some peoples sell tickets in a high value. Then the pickpocketing is a common crime at a railway station. So due to rush, noise and crowd, the passengers must remain alert. Sometimes we can see the poor peoples, beggars, children, drug addicted peoples at the railway station. They used to stay at night in the railway station. A railway station is an important place. It is not a place for transformation, also a place for economic hub and also an economic hub and a place of communication. Thanks. Evening, my respected teacher and my dear friends. Today I am going to give a presentation on storytelling. The name of the story is The Boy Who Cried Wolf. It is a very famous story that teaches us an important lesson about honesty and telling the truths. Once upon a time, there was a small village near a green hillside. In that village lived a shepherd boy. His job was to take the village sheep to the hillside and watch them while they grazed in the grass. Every morning, the boy would take the village sheep to the hillside and stay there all day long. There was no one to talk to and nothing much to do. The boy soon became very bored. He decided to play a trick on the villagers just for fun. The boy started shouting loudly, "Wolf, wolf, there is a wolf, wolf attacking my sheep, please help me." The villagers heard his cries and ran up the mountain to help him. But when they reached the hill, they saw there was no wolf at all. The boy started laughing loudly. They were very angry and disappointed. They warned the boy not to tell lies again and went back to their homes. A few days later, the boy again became very bored and lonely. He decided to play the same trick again and he started shouting loudly, "Wolf, wolf, please help me." Once again, the villagers came to help him. But when they arrived, they saw there was no wolf at all. The boy laughed at them once more, but a few days later, something unexpected happened. A real wolf came out of the forest and began attacking the sheep. The boy was very frightened. He shouted with all his strength, "Wolf, wolf, please help me. This time it is real. The wolf is attacking my sheep." But no one came. The wolf scattered and chased the sheep away and caused great damage. The poor boy could do nothing to stop it. He sat on the hill, feeling sad and regretful. He realized that his foolish lies has caused a very big problem. The moral of the story is, when someone lies again and again, no one believes him, even when he tells the truth. Thank you everyone for listening to my presentation. Assalamu alaikum. Assalamu alaikum to my respected teacher and my dear friends. I am Istrathnun Oishwarjo. I am a student of Mirpur Cadet Coaching. My index number is 264051. Today I am going to tell a story. The name of the story is A Thirsty Crow. It was a hot summer day. Once a crow was very thirsty. It flew from one place to another in search of water, but there was not a drop of water anywhere. All the ponds and ditches had dried up. The crow flew a long distance and was so tired. Suddenly, the crow saw a pitcher under a tree. The crow flew down and sat on the pitcher and looked into the pitcher. But the pitcher had a little water. The crow could not reach there and looked around and saw some pebbles. It took the pebbles one by one by its beak. After some minutes, the water of the pitcher came to the mouth of the pitcher. The crow drank water and flew away happily. The moral of the story is, where there is a will, there is a way. Thank you everyone for listening my presentation very attentively. Assalamu alaikum. So Assalamualaikum, my respected teachers and my dear friends. I hope you all are fit and fine by the mercy of Almighty Allah. Alhamdulillah, I'm also well. So firstly, I want to thank our honorable teacher for giving me the chance
to speak in front of everyone. So I'm Radha Fasim Amina from the E1 shift and my index number is 4024. So today I'm going to talk about how to write an email. So an email means electronic mail. It is a message that we send using the internet. People use email to communicate quickly with friends, teachers, officers, and family members. There are some important parts of an email. First, we write the receiver's address. It is the address of the person who will receive the message. Second, we write the subject. The subject tells us the main idea of the message in few words. Third, we write the greetings. For example, dear sir, dear madam, or dear friend. After that comes the body of the email. In this part, we write the main message clearly and politely. We should use simple sentences so that the reader can understand clearly. Next, we write a finishing line such as thank you or best regards. Finally, we write our name at the end of the email. And when we write an email, we should remember some rules. We should use polite language, then correct spelling, and clear sentences. We should also check the message before sending it. So learning how to write a good email is an important skill for a student. So that was my presentation for today. So thank you everyone for listening to my cordially